আচ্ছা, তোমরা ব্ল্যাক পিডিএফটা দেখতে পাচ্ছ, ব্ল্যাক বোর্ডটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, কালো একটা স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া। আমি টানছি, সাদাটার লাইন টানলাম, দেখতে পাচ্ছ? হ্যালো? দেখা যাচ্ছে তো, এক লাইন দেখা যাচ্ছে তো, দুটো লাইনে হয়েছে এখানে। ঠিক আছে, হ্যাঁ, মুছে গেল এবার। থ্যাংক ইউ। আচ্ছা, আমি ত্রিগোণমিতি নিয়ে কিছু কথা বলবো। অ্যাকচুয়ালি আমি যা যা বলবো তোমরা আমার সাথে ইন্টারঅ্যাক্ট করবে, ঠিক আছে? একদম বেসিক থেকে আমি একটু শুরু করব। ত্রিকোণমিতি? হ্যাঁ, কোনো অসুবিধা আছে? না না, ত্রিকোণমিতি তো ওই সাইন, এগুলা তো সাইন কস হ্যাঁ, এগুলো। তো ব্যাপারটা হচ্ছে যে ত্রিগোণমিতি ব্যাপারটা কি আসলে। ত্রিগোণমিতি ব্যাপারটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে কাজ। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলে একটু বলো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলে আমার সাথে একটা লম্ব, একটা একটা ভূমি। না, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে একটা লম্ব, একটা অতিভুজ, একটা ভূমি। একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হতে হবে, একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হতে হবে, সেই হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। 90 ডিগ্রি ত্রিভুজে কোণ কিভাবে আঁকে? 90 ডিগ্রি ত্রিভুজ আঁকতে গেলেই একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, এই হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। বোঝা গেছে? এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই হচ্ছে আমরা জুড়ে দিলাম, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। যে যেখানে বুঝতে পারবে না সে আমাকে জিজ্ঞেস করবে। এইবার ব্যাপারটা, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে কি হয়? এটাকে লম্ব। লম্বকে ইংরেজিতে কি বলে? পারপেন্ডিকুলার। আমি বাংলাতেই লিখছি লম্ব। এটা হচ্ছে ভূমি, বেস। এটাকে বলা হয় বেস। এটাকে আমি পি দিয়ে ডিনোট করছি, এটাকে বি দিয়ে ডিনোট করছি, আর এটাকে বলা হয় অতিভুজ। অতিভুজ ইংলিশে বলে হাইপোটেনাস, তাই আমি এইচ দিয়ে ডিনোট করছি। এইবার এই সমকোণী ত্রিভুজটাকে নিয়ে যা কিছু করার হয় এটাই হচ্ছে ত্রিকোণমিতি, এর বাইরে কিছু নেই। এই সমকোণী ত্রিভুজটা বুঝতে পারলেই ত্রিকোণমিতি বোঝা হয়ে যাবে 50%। এইবার অতিভুজ কাকে বলে? 90 ডিগ্রি অপোজিটে যে অ্যাঙ্গেলটা থাকে সেটা হচ্ছে অতিভুজ। এইবার ব্যাপারটা কি হয়েছে, এবার এইবার আমি একটা কথা বলি। এইবার তুমি যে সাইন থিটা কস থিটা এটা বলছো, সাইন থিটা মানেটা কি? সাইন থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার বাই বেস তার মানে কি হলো? আমি যদি একটা ত্রিভুজ নাম দিই এ বি সি, তাহলে সাইন থিটা কিভাবে আমি পাবো? সাইন থিটা আমি পাবো এ বি বাই, বিসি হবে, বিসি। দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড, আমি তো ভুল বলছি, সরি সরি, আমি ভুল বলছি। পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? তাহলে কি হলো? এবি বাই এসি। আর এদিকে কস থিটা মানে কি হবে? কস থিটা মানে কি হবে? বেস বাই হাইপোটেনাস। বেস বাই হাইপোটেনাস, তোমার বেস কে? বেস হচ্ছে বিসি, আর হাইপোটেনাস কি হচ্ছে এসি। এইটুকু বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে নাও, তাহলে অঙ্ক করতে খুব সুবিধা হবে। ট্যান আর কট। তারপরে দেখো, আমি যদি কোসেক আসি, তাহলে কোসেক থিটা কি হবে? কোসেক হচ্ছে উল্টে যাবে, হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার। তাহলে হাইপোটেনাস এখানে কি আছে? অতিভুজ কি আছে? এসি বাই এবি। সেক কি হবে? সেক থিটা হচ্ছে কসেকের উল্টে যাবে। কসেক কি আছে? বেস বাই হাইপোটেনাস। সেক থিটা কি হবে? হাইপোটেনাস বাই বেস। তাহলে এখানে কি হবে? হাইপোটেনাস কি আছে? এসি, বেস কি আছে? বিসি। এইবার আমরা চলে যাব ট্যান থিটা। ট্যান থিটা মানে কি হবে? পারপেন্ডিকুলার বাই বেস, লম্ব বাই ভূমি, এবি বাই বিসি। কট থিটা কি হবে? কট থিটা কি হবে? বেস বাই পারপেন্ডিকুলার, তাহলে বিসি বাই এবি। এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা আছে?
হ্যাঁ, ব্যাপার হচ্ছে একটা হচ্ছে কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে যেটা আছে না, সাইন সেক থিটা, ওটা কি হবে তাহলে? ওটা অতিভুজ বাই ভূমি। হ্যাঁ, স্যার আমি তো এখন চ্যাপ্টারে প্রথম থেকে একবার বুঝিয়ে দিলে ভালো হতো। ব্যাপারটা কি, আমি ত্রিগোণমিতির কিছু বেসিক বেসিক কথা বলছি, আজকের অঙ্ক আমি আসছি, তার আগে বেসিক বেসিক কথাগুলো আমি কিছু বলছি। ত্রিগোণমিতি মানেটা কি? ত্রিগোণমিতি মানে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজকে নিয়ে বিভিন্ন রকম কাজকাম। সমকোণী ত্রিভুজ রিলেটেড কিছু অ্যাঙ্গেল, সমকোণী ত্রিভুজ রিলেটেড কিছু কোণ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি। এই ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কি হয়? একটা ত্রিভুজ, একটা কোণ কিভাবে তৈরি হয়? আমি যদি একটা কোণ এইভাবে আঁকি, এইভাবে আঁকি, এটা কি হলো? এটা 30 ডিগ্রি কোণ হলো, এটা 30 ডিগ্রি। আমি একটু মানে অ্যাপ্রক্স আঁকছি, আমি তো আর চাঁদা দিয়ে মানে কম্পাস দিয়ে আঁকছি না, এরকম হচ্ছে 30 ডিগ্রি কোণ। আর একটু যদি আমি ওপরে তুলে দিই, আর একটু যদি আমি ওপরে তুলে দিই, টোটাল কোণটা কি হয়? 45 ডিগ্রি, টোটাল 45 ডিগ্রি। এরকম লম্বা করে দিলে কি হবে? 90 ডিগ্রি। তো এই হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এই সমকোণী ত্রিভুজকে বিভিন্ন কোণের নিয়ে কাজ করার নামই হচ্ছে ত্রিগোণমিতি, আর কিছু নয়। এই সোজাভাবে তুমি এই ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এবার সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এই যে লম্ব, এই যে সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে ভূমি, আর এইটা হচ্ছে অতিভুজ, এইটা হচ্ছে অতিভুজ। তাহলে সাইন থিটা মানে কি? লম্ব, লম্ব বাই অতিভুজ। লম্ব কে আছে? লম্ব হচ্ছে এবি, অতিভুজ কে এসি। কস থিটা মানে কি? বেস বাই অতিভুজ। বেস কে? বেস মানে ভূমি, বেস কে বিসি, বিসি বাই এবি, বিসি বাই এসি। এইভাবে কসেক থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা আমি এগুলো লিখেছি, কিভাবে এগুলো বার করে। এইটুকু বোঝা গেছে? কারোর কোনো সমস্যা আছে? না, না সমস্যা। তো এই হচ্ছে গল্প। এইবার তোমাকে এইবার আমি যদি এইখানে বলে দিলাম, ধরো এই লম্বটা হচ্ছে 3 মিটার, ভূমিটা হচ্ছে 4 মিটার। এবার অতিভুজটা কত হবে? অতিভুজটা কত হবে তুমি কিভাবে বার করবে বলো দেখি। এ স্কয়ার প্লাস যে তাহলে অতিভুজ প্লাস নাকি একটা সূত্র ছিল না, ওটা দিয়ে। পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তাহলে পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি? হাইপোটেনাসের স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে গল্প। তাহলে তোমার পি কত আছে? 3 স্কোয়ার। বি কত আছে? 4 স্কোয়ার, 4 স্কোয়ার। 9 প্লাস 4 16, তাহলে 16 হচ্ছে 25। 25 মানে কি? এইচ স্কোয়ার মানে হাইপোটেনাসের স্কোয়ার। তাহলে এইচ কি হবে? 25-এর রুট। 25-এর রুট কি হয়? 5 হয়। তাহলে হাইপোটেনাস তুমি কত পেলে? 5 পেলে। হাইপোটেনাস 5 পেলে। এইটুকু ক্লিয়ার হয়েছে? এইবার ব্যাপারটা কি হয়েছে, পরীক্ষার সময় তো আমাদের তাড়াতাড়ি করতে হয়, এইভাবে আমরা করবো না। কিছু জিনিস আমরা না মুখস্থ রাখবো। কীরকম মুখস্থ রাখবো? কিছু জিনিস আছে যেগুলো হলেই হবে। 3 4 5, এটাকে বলা হয় ট্রিপলেট, এটাকে বলা হয় ট্রিপলেট। যদি লম্ব 3 হয়, ভূমি 4 হয়, তাহলে অতিভুজ 5 হবে। এইরকম কিছু রেডিমেড ট্রিপলেট থাকে পরীক্ষায়, এগুলোই অ্যাকচুয়ালি আছে। যেমন 3 4 5, 8 15 17, 8 15 17। যদি তুমি দেখো লম্ব বা ভূমি 8, 15 হচ্ছে লম্ব বা ভূমি, তাহলে অতিভুজ তোমার 17 হবে। বা অতিভুজ 17, তোমার ভূমি 15 দেওয়া আছে, এই লম্ব 15 দেওয়া আছে, ভূমি কত হবে? ভূমি 8 হবে। তো ব্যাপারটা হচ্ছে এইভাবে, এগুলো একটু মনে রাখলে তোমাদের সুবিধা হবে। এগুলোকে বলা হয় ট্রিপলেট। 5 12 13, 7 24 25, 9 40 41, 11 60 61, 12 35 37। ঠিক আছে? এরকম অনেক আছে। তো বেসিক কিছু আমি লিখছি, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। 20 21
29। ঠিক আছে, এগুলোকে কি বলে? এগুলোকে ট্রিপলেট বলে, এগুলোকে ট্রিপলেট বলে। ঠিক আছে, ট্রিপলেট কেন? ওই তিনটে অ্যাঙ্গেল একসাথে বোঝা যাচ্ছে, তিনটে বাহু একসাথে বোঝা যাচ্ছে, ট্রিপলেট বলছি। এইবার আমি বলছি 3 4 5 যেরকম রয়েছে না, এটাকে ট্রিপলেট। আমি যদি বলি এটাকে 9 12 15, এটাও ট্রিপলেট। কেন ট্রিপলেট? এর সাথে আমি 3 গুণ করেছি, এর সাথেও আমি 3 গুণ করেছি, এর সাথেও আমি 3 গুণ করেছি। তাহলে ট্রিপলেটকে কি বলা হয়? ট্রিপলেটকে যদি একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করি না, যে মেটেরিয়ালটা রেডি হবে সেটাও একটা ট্রিপলেট হবে। তাই তোমাকে যদি কোনো একটা বড় সংখ্যা দিয়ে দেয়, তাহলেও ধরো তোমাকে দিল 144 70 74, এটা কি? এটা ট্রিপলেট না ট্রিপলেট না তুমি বুঝবে কি করে? এটাও ট্রিপলেট। ঠিক আছে, না এটা ট্রিপলেট নয়, সরি, 12 এটা 24, 24 70 74, এটা কি ট্রিপলেট কি ট্রিপলেট না? এটাও ট্রিপলেট। এটাকে যদি আমি 2 দিয়ে, প্রত্যেককে যদি 2 দিয়ে ভাগ করি, কি আসবে? 12 আসবে, 35 আসবে, 37 আসবে। ঠিক আছে, তার মানে কি, এই যে ট্রিপলেটগুলো আছে, এই ট্রিপলেটগুলোকে যদি আমি একই সংখ্যা দিয়ে গুণ করি বা একই সংখ্যা দিয়ে ভাগ করি, যে মেটেরিয়ালটা রেডি হবে, যে সেটটা তৈরি হবে, সেটাও একটা ট্রিপলেট হবে। বোঝা গেছে কি যায়নি বলো? সেটাও একটা ট্রিপলেট তৈরি হবে। বোঝা গেছে কি যায়নি বলো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে যে কোনো বড় সংখ্যা যদি তোমরা দেখো, তাকে একটু ছোট করে নেবে। প্রথমেই যদি এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, মানে লম্ব দিয়ে দিয়েছে, ভূমি দিয়ে দিয়েছে, অতিভুজ কত বা অতিভুজ দিয়ে দিয়েছে, ভূমি দিয়ে দিয়েছে, লম্ব বার করতে হবে তোমাকে। যদি বড় খুব একটা সংখ্যা হয় না, ওটাকে একটু ছোট করার চেষ্টা করবে। ছোট করলে দেখবে তোমার বেসিক ট্রিপলেট পাওয়া যাচ্ছে কিনা। তো এইগুলোকে বলা হয় বেসিক ট্রিপলেট, এগুলোকে বলা হয় বেসিক ট্রিপলেট, বেসিক ট্রিপলেট। আর এইগুলো যেগুলো পাওয়া যাচ্ছে তাকে বলা হয় ডিরাইভড ট্রিপলেট, ডিরাইভড ট্রিপলেট। তো যদি বড় কোনো পাওয়া যায়, মানে সেটাকে একটু ছোট করার চেষ্টা করবে। ছোট করলে দেখবে বেসিক ট্রিপলেট আসে কিনা। ঠিক আছে, এই বেসিক ট্রিপলেটগুলো যদি মুখস্থ থাকলে, বড় দেখলে তুমি বুঝতে পারবে যে ওর মাল্টিপেল হচ্ছে। মানে ধরো 144 আছে, তাহলে 12 মাল্টিপেল। ঠিক আছে, তাহলে বুঝতে পারবে এগুলো। তাহলে এই বেসিক ট্রিপলেটগুলো মনে রাখা দরকার আছে। কি বললাম, বোঝা গেছে? আচ্ছা, বোঝা গেছে। এইবার দেখো, যা হচ্ছে সব কিন্তু সমকোণী ত্রিভুজ নিয়ে হচ্ছে, এখানে কিন্তু অন্য কোনো ব্যাপার নেই। এই সমকোণী ত্রিভুজটাকে এদিক ওদিক করাকেই হচ্ছে কি বলা হয়? ত্রিকোণমিতির এই ব্যাপারটা। আচ্ছা, এইবার ধরো এবিসি একটা ত্রিভুজ। আমি এবার যদি বলি তোমাকে সাইন থিটা, আচ্ছা এইটাকে নাম দিয়ে দিলাম থিটা, এটাকে নাম দিয়ে দিলাম আলফা, এটাকে নাম দিলাম আলফা। ঠিক আছে, তাহলে এইবার ধরো থিটাটা 90 ডিগ্রি, থিটা 90 ডিগ্রি, আর এই দুটো কি হবে? এই দুটো কি হবে? তাহলে তিনটে মিলে 180 ডিগ্রি হয়। আচ্ছা, এইবার তোমাকে আমি যদি বলি সাইন আলফা, সাইন আলফা, তাহলে সাইন আলফা তোমার কি হবে বলো তো? সাইন, এই যে আমি এখানে যদি আমি লিখি সাইন থিটা, যদি লিখি প্রথমে, সরি, সাইন থিটা যদি লিখি, তাহলে সাইন থিটা, সাইন থিটা আমি কি বলেছিলাম? সাইন থিটা কি পারপেন্ডিকুলার 90 ডিগ্রি। শোনো, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস বলেছিলাম, লম্ব বাই অতিভুজ বলেছিলাম সাইন থিটা, অতিভুজ। তাহলে এইবার দেখো সাইন থিটার লম্ব কে আছে? সাইন থিটার লম্ব কে আছে? এবি আছে, লম্ব এবি, হাইপোটেনাস কে? এসি। বোর্ডটা এত ডিস্টার্ব করছে না। এবি ইকুয়াল টু এসি। এইবার যদি আমি তোমাকে বলি সাইন আলফা, তাহলে এইবার এর কিভাবে লিখবে একটু বলো? এবি বাই এসি, যেমন সাইন থিটা লিখেছিলাম এবি বাই এসি, তাহলে সাইন আলফা কি হবে? সেটাও তো সাইন, তারও তো অ্যাঙ্গেলের মানে ফাংশন হচ্ছে সাইন, তাহলে সেটাও তো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস হবে। তাহলে এখানে কে পারপেন্ডিকুলার হবে আর এখানে কে হাইপোটেনাস হবে বলো? বলো বলো, উত্তর
উত্তর দাও। লম্ব তালি হচ্ছে আপনার এবি, তো এই দিক যদি ধরি, এসি যদি বড় সংখ্যা যদি এমনি যদি ধরি আর কি, বড় যদি সংখ্যা বা না ছোট থাকে তাহলে সংখ্যা এসি, কিছু নয়, বড় সংখ্যা বা ছোট সংখ্যা কিছু নয়, তখন তাহলে কিন্তু বিসি বাই এসি হয়ে এসি যাবে। যদি আমি ভূমি ধরি, বিসি বাই এসি এসি হবে। এসি লম্বটা কি হবে? লম্বটা সব সময় না অ্যাঙ্গেলের বিপরীত কোণ হবে, অ্যাঙ্গেলের বিপরীত, যার সাথে যেটা শুয়ে থাকে সেটাই বেস। এই আলফা কোণের সাপেক্ষে লম্বকে, আলফা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি, তখন বিসি হয়ে যাবে। আর থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে কি হচ্ছে? থিটা কোণের এটা, এইটা তখন লম্ব হয়ে যাবে, এইটা তখন লম্ব হয়ে যাবে, বুঝলে? ছোট লম্ব হবে নিচে যেটা আছে সেটা না, বিসিটা তো বিসি, বিসি লম্ব হচ্ছে কখন? যখন আমি অ্যাঙ্গেল আলফাকে নিচ্ছি তখন বিসিটা লম্ব হচ্ছে, মানে আর যখন থিটাকে নিচ্ছি তখন এবিটা লম্ব হচ্ছে, বোঝা যাচ্ছে? বুঝতে পারলে? থিটার সাথে কে শুয়ে আছে? থিটার সাথে কে শুয়ে আছে? যখন আমি থিটা নিচ্ছি বিসিটা থিটার, থিটা আমার কোণ হচ্ছে, যদি আমি ধরি কোণ হচ্ছে এ বি সি, এই কোণটা যদি আমি হিসাব করি মানে বি কোণ, তাহলে সেই ক্ষেত্রে লম্ব হচ্ছে এবি, বিসি হচ্ছে ভূমি। এবার যদি আমি ধরি কোণ, এ কোণ নয়, থিটা কোণ। যখন আমরা থিটা কোণকে নিচ্ছি তখন আমার লম্ব কে হচ্ছে? লম্ব হচ্ছে এবি। যখন থিটা কোণকে নিচ্ছি তখন লম্ব হচ্ছে আমার এবি, আর হাইপোটেনাস কে হচ্ছে এসি। যখন আলফা কোণ নিচ্ছি, যখন আমি আলফা কোণ নিচ্ছি তখন আমার লম্বটা হয়ে যাচ্ছে কে? লম্বটা হয়ে যাচ্ছে বিসি। আর হাইপোটেনাস সবসময়, হাইপোটেনাস সবসময় ফিক্সড। হাইপোটেনাস কে? হাইপোটেনাস হচ্ছে 90 ডিগ্রির অপোজিটে যে থাকবে সেই হচ্ছে হাইপোটেনাস, ঠিক আছে? 90 ডিগ্রির অপোজিটে যে থাকবে সেই হচ্ছে হাইপোটেনাস। আমার একটু এখানে প্রশ্ন আছে, আমি যদি কোণ এই এদিকটা ধরি, মানে কোণ বি এ সি যদি ধরি, তাহলে এটা তো থিটা কোণই ধরা হলো। কোনটা? এইটা তো আলফা, এটা আলফা, এটা আলফা। আচ্ছা এইটাকে ছাড়ো, এটাকে ছাড়ো, সরি সরি, সাইন আলফা ত্রিভুজের হিসাবে। হ্যাঁ বলো বলো। আমার কথা হচ্ছে স্যার, ত্রিভুজের হিসাবে আমি কোনটা, ত্রিভুজের হিসাবে আমি কোন আরেকটা ছবি হিসাব করব, আরেকটা ছবি, ওটা হিসাব করে ওই জায়গাটাতে বুঝতে পারলে তাহলে সবগুলা ভূমি কোনটা কোনটা সেই ক্ষেত্রে বোঝা যাবে। এই তো এবিসি ত্রিভুজ হিসাবে। দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে কথা বলো। কি হচ্ছে এবিসি? এটার নাম দিলাম ধরো থিটা, এটার নাম দিলাম ধরো থিটা, এটার নাম দিলাম ধরো আলফা। এবার তুমি কি বলতে চাইছো বলো? কথাটা হচ্ছে আমি যদি কোণ, এখানে আপনি এঁকেছেন হচ্ছে বি কোণটাকে আমরা আলফা ধরেছি, তো এ কোণটাকে না, এ কোণ, ও আচ্ছা, বি কোণটাকে আমরা থিটা ধরেছি, তাহলে বি কোণ হিসাবে আমাকে বলতে দেন, আগে আমি বুঝিয়ে চেষ্টা করি বলার প্রবলেমটা কোথায় হচ্ছে। বি কোণটাকে যদি আমি থিটা ধরি সেক্ষেত্রে তাহলে হচ্ছে ভূমিটা যেটা আছে সেটা হচ্ছে এসি, বিসি হয়ে যাচ্ছে ভূমি, আর লম্বটা হচ্ছে এবি, ঠিক তো? এবার এই দিককে যদি আমি এ কোণটাকে যদি আমি আলফা ধরা হয়, তাহলে এই ক্ষেত্রে তাহলে যেটা কোণের সাথে থাকে মানে লম্ব ভাবে থাকে সেটাকে আমরা তো লম্ব ধরবো, কোনটা লম্ব ধরছেন, তাহলে বিসি তাহলে ভূমি হয়ে যাচ্ছে, বিসি তাহলে প্রতিভুজ চিত্র হচ্ছে। একটা কথা বলছি, তোমাকে যদি আমি বলি সাইন আলফা, সাইন আলফা মানে কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, হ্যাঁ কি না? সাইন তো সবসময় পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাসই হবে, এটা তো ক্লিয়ার। লম্ব বাই অতিরিক্ত হবে। এবার আমার কাছে প্রশ্ন হচ্ছে, এবার দেখো হাইপোটেনাস সবসময় কি 90 ডিগ্রির অপোজিটে হাইপোটেনাস হয়, তাই যাই হয়ে যাক না কেন হাইপোটেনাস এসিটাই হবে, কারণ যদি আমি এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তার অপোজিটে কি আছে? হাইপোটেনাস। তাহলে হাইপোটেনাস কি? এসি হচ্ছে। এইবার আমার প্রশ্নটা হচ্ছে পারপেন্ডিকুলার লম্বটা কে হবে? লম্বটা কে হবে? আলফা কোণের সাপেক্ষে লম্ব কে হবে? আলফা কোণের সাপেক্ষে অপোজিটে, যেটা অপোজিটে তাহলে থাকতে হচ্ছে বিসি, থাকছে অপোজিটে, তা বিসিটা অপোজিটে রয়েছে, তাহলে তোমার এই বিসিটা লম্ব হয়ে গেল। তাহলে সাইন আলফার ক্ষেত্রে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস কি হলো? বিসি বাই এসি, বিসি বাই এসি। কোনো কনফিউশন আছে? তাহলে এখানটাতে অতিভুজ হয়ে যাচ্ছে কিন্তু বিসি, আপনারা যদি থিটা ধরেন অতিভুজ তো এসি, অতিভুজ তো এসি। আমি তো বারবার বলে দিচ্ছি অতিভুজটা মানে কনস্ট্যান্ট,
অতিভুজটা ফিক্স থাকবে, কোনো চেঞ্জ হবে না। ও আচ্ছা 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 অতিভুজ আচ্ছা আচ্ছা সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিটে যে থাকে সেই হয় অতিভুজ, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিটে যে থাকে সেই হয় অতিভুজ। বুঝাতে পারলাম? থিটার মান, হ্যাঁ এবার বুঝতে পারছি তো, কিন্তু ব্যাপারটা থিটার হচ্ছে মান যে 90 ডিগ্রি, থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, থিটার মান 90 ডিগ্রি, হুম সেই জন্যই তো এটা লম্ব হুম ভাবে আছে। যে 90 ডিগ্রির আসে একটা লম্ব হয় একটা ভূমি হয়, লম্ব হলেই তবেই তো 90 ডিগ্রি হবে, নয়তো তো 90 ডিগ্রি হতে পারবে না। শুয়ে থাকলে তো 90 ডিগ্রি হবে না, এটা তো 90 ডিগ্রি নয়, এটা হচ্ছে 45 ডিগ্রি। যখনই তোমার একটা অ্যাঙ্গেল লম্বা হয়ে দাঁড়াচ্ছে তখনই তো সে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। আচ্ছা এবার বুঝলাম। হুম হ্যাঁ ঠিক আছে, এবার বুঝতে পারছি। বিষংখ্যাগুলোর মান দাও তো, তাহলে অনায়াসে পারবে। ঠিক আছে, দেখি এবার অন্য একটা ট্রাই করে দেখি, আমাদের দেন দেখি, চেষ্টা করি পারি কিনা। কি বলছো? এরকম একটা দিন দেখি আমরা চেষ্টা করি। হ্যাঁ আমি দিচ্ছি, সব দিচ্ছি, পরপর দিচ্ছি সব। আচ্ছা একটা তুমি যখন বললে ওরকমই একটা দিচ্ছি, অঙ্কতে চলে যাবে এখন। দেখো আমি যদি তোমাকে বলি সাইন থিটা ইকুয়াল টু 8/17, ঠিক আছে? কত দরকার নেই, 8/17 পরে দিচ্ছি দিচ্ছি। এটার অ্যান্সার দাঁড়াও, ট্যান আলফা হচ্ছে 15/8, 15/8, তাহলে কস থিটা প্লাস আলফা কত হবে? আপনার হচ্ছে অতিভুজ লম্ব হচ্ছে 8, আর হচ্ছে অতিভুজ সাইনের যে ক্ষেত্রে সেটা হচ্ছে 17। তোমার লম্ব কি করে 8 হবে বেটা? আচ্ছা লম্ব ধরলাম, ঠিক আছে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, ঠিক আছে, লম্ব বাই ভূমি। হ্যাঁ লম্ব লম্ব 8 হচ্ছে, টেনের ক্ষেত্রে দেখবেন হচ্ছে অতিভুজ বাই ভূমি আছে আবার এই ক্ষেত্রে। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। এবার এখানেই আমি তোমাকে কোশ্চেন, ও লম্ব বাই ভূমি, হ্যাঁ। এইবার এইখানেই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এইবার ব্যাপারটা হচ্ছে এবার এটা অ্যাঙ্গেলটা দেখো, এটা হচ্ছে আলফা অ্যাঙ্গেল, এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল। এইবার আমি ধরে নিলাম এইটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল, এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল, আর তোমার আলফা অ্যাঙ্গেলটা কোথায় আছে? তোমার আলফা অ্যাঙ্গেলটা আলফার উপরে, ও এখানে আছে। এইবার এখানে কি বলেছে? 8 রয়েছে, 15 রয়েছে, 17 রয়েছে, তিনটে বাহু রয়েছে, 8 15 17। তাহলে 8 15 17 কে 8 15 17 তো ট্রিপলেট, 8 15 17 তো ট্রিপলেট। হ্যাঁ সেটা তো বুঝলাম। তাহলে 8 15 এর অতিভুজ হচ্ছে 17, এইবার দেখো লম্ব। এইবার ব্যাপারটা কি হয়েছে? তাহলে এইবার দেখো তাহলে ব্যাপারটা কি হবে? তাহলে 17 কি হচ্ছে? অতিভুজ 17 হয়ে যাচ্ছে, তোমার অতিভুজ 17 হচ্ছে। এইবার তাহলে এইটাকে ধর, এটা 8 হলো, এটা 15 হলো, আমি ধরে নিলাম। তাহলে এইবার যদি আমি ধরি tan থিটা মানে কি? tan থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে থিটার ক্ষেত্রে কি হয়েছে? এক্ষেত্রে দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা এইটাকে থিটা কোণ না ধরে এইটাকে আমি থিটা কোণ ধরলাম। এইটাকে এবার দেখো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এটাকে আমি থিটা কোণ ধরলাম, এখানেই গোলমাল হয়ে গেছে। হ্যাঁ tan থিটা। তাহলে tan থিটার অপোজিটে কি আছে? লম্ব। এবার দেখো tan থিটা কি হয়েছে? tan থিটা লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এবার পারপেন্ডিকুলার কে? এই 8, আর বেস কে? বেস হচ্ছে 15, মিলে গেল 15। এইবার দেখো sin থিটা মানে কি? sin থিটা মানে কি? sin থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। না না tan থিটা নয়, sin থিটা এখানে কি দেয়া আছে? tan আলফা দেয়া আছে। ঠিকই তো বলেছেন। না না এটা tan আলফা দেয়া আছে না, tan আলফা দিয়েছি, সরি ওটা tan আলফা। প্রশ্ন থাকলে ভালো হতো, লিখিত প্রশ্ন থাকলে। sin থিটা মানে 8/17, tan আলফা মানে 15/8, cos থিটা প্লাস আলফার মান কত? আমি এখানে tan থিটা লিখে ফেলেছি, এটা tan থিটা নয়, এটা কোশ্চেন অনুযায়ী tan আলফা হওয়ার কথা। tan আলফা করো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। tan আলফা, তাহলে tan আলফা হলে তোমার কি হবে?
পারপেন্ডিকুলার বাই বেস। এবার এখানে পারপেন্ডিকুলার কে আছে দেখো, tan আলফার ক্ষেত্রে এই হচ্ছে আলফা, তাহলে এই tan আলফার ক্ষেত্রে পারপেন্ডিকুলার কে এই 15, আলফার অপোজিটে কে 15, বেস কে 15/8, 15/8। তা তোমার এই পারপেন্ডিকুলার হলো, আলফার অপোজিটে পারপেন্ডিকুলার 15 আর বেস কে বেস 8। এবার sin থিটা, sin থিটার ক্ষেত্রে কি হয়, sin থিটা মানে কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তাহলে পারপেন্ডিকুলার কে sin থিটার ক্ষেত্রে পারপেন্ডিকুলার কে, sin থিটার ক্ষেত্রে পারপেন্ডিকুলার উল্টো দিকে, লম্ব উল্টো দিকে হয় 8 আর কি বাই 15, পারপেন্ডিকুলার হাইপোটেনাস, হাইপোটেনাস মানে 17। তাহলে sin থিটা আর tan থিটা বেরোলো। tan আলফা মানে কি আলফার অপোজিটে 15 আর বেস কে বেস 8, 15/8। বুঝতে পারলে কি পারলে না বলো? ঠিক আছে, দেখে আরেকবার চেষ্টা করে অন্য আরেকটা দিন। আরেকবার আমি বলছি তোমাকে, ভালো করে বলছি দেখো। গোলমাল আগে সোজা থেকে করতে হতো, আগে এদিকে ওদিকে ওদিকে চলে গেছে তো ওটা গোলমাল। এই হচ্ছে একটা ত্রিভুজ, এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এখানে আমি তোমাকে বলে দিয়েছি, কি বলে দিয়েছি, sin থিটা মানে হচ্ছে 90 ডিগ্রি, 8/17। কে বলেছে তোমায় 90 ডিগ্রি? tan আলফা মানে হচ্ছে 15/8। এইটুকু ক্লিয়ার? হ্যাঁ। এবার ওখানে আমি কি বলেছিলাম, cos থিটা ওটা দরকার নেই, এইটুকুই আগে বুঝো। sin থিটা মানে 8/17, tan আলফা মানে 15/8। তাহলে এটাকে আমি যদি ভাঙি তাহলে এইবার sin সমান সমান হচ্ছে, ভাঙার দরকার নেই, আগে যা বলছি তাই শোনো, লাফালাফি করো না, লাফালাফি করো না। এইটাকে আমি থিটা ধরলাম, এইটাকে আমি থিটা ধরলাম, এটাকে আমি থিটা ধরলাম, এটাকে আমি আলফা ধরলাম। এটা হচ্ছে আলফা কোণ আর এটা হচ্ছে থিটা কোণ। ভালো করে বোঝো। তোমার কাছে কি কি ডেটা রয়েছে? sin থিটা বলে দিয়েছে 8/17, tan আলফা বলে দিয়েছে 15/8। এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে আলফা, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে থিটা। তাহলে আমি এখানে নাম দিচ্ছি এ বি সি, নাম দিচ্ছি। এইবার তাহলে কি হবে, sin থিটা মানে তুমি কি জানো, sin থিটা মানে কি জানো, তুমি জানো পারপেন্ডিকুলার, আমি জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল, এটা হচ্ছে কি অ্যাঙ্গেল, থিটা অ্যাঙ্গেল। তাই আমি এই sin থিটা নিচ্ছি, এই অ্যাঙ্গেলটাকে নিয়ে আমি কাজ করছি, এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করছি। তাহলে এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে, এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে তোমার পারপেন্ডিকুলার কে, এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে তোমার পারপেন্ডিকুলার কে, নিশ্চয়ই এবিটা, নিশ্চয়ই এবিটা পারপেন্ডিকুলার এটা। তাহলে এবি পারপেন্ডিকুলার এবি। আর হাইপোটেনাস কে বলেছে, হাইপোটেনাস সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীত হয়, এইটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে হাইপোটেনাস কে হবে, হাইপোটেনাস কে হবে, এসি হবে, এসি হবে। তাহলে এই ক্ষেত্রে কি আছে, এইটাকে ধরলাম 8, এটাকে ধরলাম 17 আর এটাকে ধরলাম 15। তাহলে sin থিটা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তাহলে এবি বাই এসি। তাহলে এবি বাই এসি বলে কি 8/17 হলো না? এবার tan আলফা, tan আলফা মানে কি, tan আলফা মানে কি, tan আলফা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। না, ভূমি তো এখানে সব ভুলে যাও। আমি আলফা কোণটাকে নিয়ে কাজ করছি, আলফা কোণটাকে নিয়ে কাজ করছি। তাহলে tan আলফা এবার কি লম্ব বাই ভূমি, তুমি ঠিক বলছো, কিন্তু আমি একটু আগে বলি পারপেন্ডিকুলার বাই বেস। এবার সব ভুলে যাও, এই আলফা অ্যাঙ্গেল, তা আলফা অ্যাঙ্গেলের সাপেক্ষে, আলফা অ্যাঙ্গেলের সাপেক্ষে পারপেন্ডিকুলার কি হবে, আলফা অ্যাঙ্গেলের সাপেক্ষে পারপেন্ডিকুলার তার অপোজিটটা হবে, তার লম্ব হচ্ছে 8, লম্ব সবসময় অপোজিটে হয় 15, 15 লম্ব সবসময় তার অপোজিটে হয়, আলফা অ্যাঙ্গেলের অপোজিটে কি আছে 15, তাই জন্য এটা লম্ব। থিটা অ্যাঙ্গেলের অপোজিটে কে ছিল, লম্ব। থিটা অ্যাঙ্গেলের অপোজিটে 8 ছিল, তাই হচ্ছে এই 8টা হচ্ছে লম্ব, এখানে পারপেন্ডিকুলার। সাইন যখন থিটা নিচ্ছি তখন লম্বটা হয়ে যাচ্ছে 8, পারপেন্ডিকুলার 8 হয়ে যাচ্ছে। যখন আলফা কোণ নিচ্ছি তখন পারপেন্ডিকুলার 15 হয়ে যাচ্ছে, ব্যাপারটা বোঝো। আর বেস কত হবে, বেস হচ্ছে 8, বেস হচ্ছে 8। অ্যাঙ্গেলের সাথে যেটা লেগে আছে, অ্যাঙ্গেলের সাথে যেটা লেগে আছে সেটাই হচ্ছে বেস। বোঝা গেছে? বোঝা গেছে। আমি যে কোণটা নিয়ে কাজ করব আমি আগে লিখে নিই ওই বিষয়ে। যে কোণটা নিয়ে কাজ করবে তার অপোজিটের বাহুটা, অপোজিটের সাইডটা হবে তোমার পারপেন্ডিকুলার বা লম্ব।
আর তোমার সাথে যেটা লেগে থাকবে সেটা হচ্ছে বেস। বোঝা গেছে? ক্লিয়ার করে বোঝা গেছে কি? বাকিরা কি হচ্ছে? বাকি কজন আছো? উল্টো হয়ে যাবে হিমিকা, মানে রিয়াজুল বোঝা গেছে? হিমিকা বোঝা গেছে? আমার এবার দাঁড়ান, ব্যাপারটা হচ্ছে আমি যে কোণটা নিয়ে কাজ করব সেই কোণটা যে সামনের দিকে থাকবে, মানে বিপরীত পক্ষে থাকবে, সেটা হচ্ছে লম্ব হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, তুমি যে কোণে কাজ করবে তার বিপরীতে যে বাহুটা আছে সেটাই হবে তোমার লম্ব। তখন যে এখানে আলফা কোণ নিয়ে কাজ করেছো, দেখো আলফা কোণ নিয়ে কাজ করেছো, তার বিপরীতে কি ছিল? আলফা কোণের 15, তাই 15টা লম্ব হয়ে গেছে। যখন তুমি থিটা কোণ নিয়ে কাজ করেছো তখন লম্ব কে হয়ে গেছে? এবি লম্ব হয়ে গেছে। তার থিটার অপোজিটে কে আছে? থিটার অপোজিটে এবি আছে, তখন এবিটা লম্ব হয়ে গেছে। পারপেন্ডিকুলার এখানে এবি, এখানে পারপেন্ডিকুলার তোমার কি হয়েছে? বিসি, এখানে পারপেন্ডিকুলার কি হয়েছে? বিসি। আর বেসটা দেখো, এবার বুঝলাম। বেসটা এবি হয়ে গেছে। সোজা হিসেব, ঠিক আছে। তুমি যে কোণ নিয়ে কাজ করবে, তুমি যখন যে কোণ নিয়ে কাজ করবে তার অপোজিটের বাহুটা হবে লম্ব। আর অতিভুজ সবসময় 90 ডিগ্রির অপোজিটে হবে। এটা হচ্ছে 90 ডিগ্রি, এইটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির অপোজিটে সবসময় অতিভুজ হবে। অতিভুজটা ফিক্সড। আর আচ্ছা, আচ্ছা। লম্ব আর ভূমিটা চেঞ্জ হবে অ্যাঙ্গেল টু অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে লম্ব আর ভূমিটা চেঞ্জ হবে। কে লম্ব হবে? অ্যাঙ্গেলের অপোজিটে যে থাকবে সে তোমার লম্ব হবে। এইটুকু ক্লিয়ার হয়েছে? এবার হচ্ছে আরেকটা দিন, এটা আমরা চেষ্টা করি কোনটা লম্ব কোনটা অতিভুজ, কত হবে কত না হবে, এটা আমরা চেষ্টা করে দেখি, না হলে পরে আবার হয়ে যাবে। আচ্ছা, আমি তোমাকে বলছি সাইন থিটা ইকুয়াল টু a বাই রুট ওভার a স্কোয়ার। এটা একটা ফরম্যাট। সাইন থিটা হচ্ছে রুট ওভার a স্কোয়ার বাই b স্কোয়ার। তাহলে তুমি বলো তো সেক থিটা তোমার কি হবে? সেক থিটা না, সেক এটা যদি সাইন যদি অতিভুজ বাই লম্ব হয় তাহলে সেক হবে উল্টো হয়ে যাবে, তাহলে ত্রিভুজটা আমাকে আগে আঁকাতে হবে। কেন সেক এটা যদি 90 ডিগ্রি, সেক থিটা মানে কি? কসের উল্টো। সেক থিটা মানে কসের হ্যাঁ, উল্টো। এটা সেকের হচ্ছে অতিভুজ বাই ভূমি। ওইসব ভুলে যাও, ভূমি তাহলে আমাকে বার করতে, ওইসব ভুলে যাও, ওইসব ভুলে যাও। সোজা হিসেব কি? সাইন থিটা মানে কি? পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তাই আমি যদি একটা ত্রিভুজ আঁকি, কিরম ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এবার দেখো এটাও থিটা কোণ, এটাও থিটা কোণ, এটাও থিটা কোণ, কিন্তু এবার বুঝো ওখানে কোণ দুটো আলাদা ছিল, এখানে কোণ কিন্তু সেম, ওখানেও কোণ আলাদা ছিল। তাই আমি এটাকে যদি 90 ডিগ্রি ধরে নিই, এটাকে যদি আমি 90 ডিগ্রি ধরি, ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি থিটা ধরি, এই কোণটাকে যদি আমি থিটা ধরি, তাহলে এখানে যদি নাম দিই এবি বাই এবিসি নাম দিই, তাহলে থিটা কোণের অপোজিটে কে আছে? থিটা কোণের অপোজিটে বিসি আছে। তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, এখানে পারপেন্ডিকুলার কি হচ্ছে? থিটা কোণের অপোজিটে পারপেন্ডিকুলার বিসি হচ্ছে। আমি বলে দিয়েছি হাইপোটেনাস হচ্ছে সবসময় স্থির থাকে, মানে একই হবে, চেঞ্জ হয় না। হাইপোটেনাসকে 90 ডিগ্রির অপোজিটে থাকে, যে থাকে সেই হচ্ছে হাইপোটেনাস। 90 ডিগ্রির অপোজিটে কে থাকে? এসি। তাহলে বিসি বাই এসি। এইটুকু বোঝা গেছে? এটুকু তো বোঝা গেছে, কিন্তু পরে যেটা আমি বললাম, যেটা আমি এবার দাঁড়াও, বোঝা যখন গেছে তাহলে এবার কথা বলো। এটা কি আছে? পারপেন্ডিকুলারের জায়গায় কি আছে? পারপেন্ডিকুলার কি? পারপেন্ডিকুলার এই আছে থিটা কোণের অপোজিটে যে আছে সে পারপেন্ডিকুলার থিটা কোণের সাপেক্ষে। তাহলে বিসির ভ্যালুটা কি হবে? বিসির ভ্যালুটা এ হবে, বিসির ভ্যালুটা এ হবে। এবার কি বলছে? অতিভুজ। অতিভুজটা কি আছে? রুট ওভার a স্কয়ার প্লাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে তোমাকে বার করতে বলেছে কি? সেক থিটা বার করতে বলেছে। সেক থিটা মানে কি? cos থিটার উল্টো। cos থিটা মানে কি? বেস বাই হাইপোটেনাস। সেক থিটা মানে কি? হাইপোটেনাস বাই বেস।
তাহলে হাইপোটেনাস সবসময় কি থাকে, কনস্ট্যান্ট থাকে, হাইপোটেনাস চেঞ্জ হয় না। তাহলে এখানে কি হাইপোটেনাস কি হবে, হাইপোটেনাস হবে রুট ওভার a স্কয়ার প্লাস b রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b आंसर বি আনসার, বি তো বেস, তো বেসটা তো বার করতে হবে। তাহলে বেসটা কি হবে, sec থিটার সাপেক্ষে এইটা হবে বেস, এটা হবে বেস, এই থিটার বেস। তাহলে ab এর ভ্যালুটা বার করতে হবে, ab এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে ab এর ভ্যালু কি করে বের হবে, ab এর ভ্যালুটাকে যদি আমি p ধরে নিই তাহলে কি পাওয়া যাবে, p স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, হ্যাঁ কি না? হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে কি বার করব, এখান থেকে আমাদের বার করতে হবে হচ্ছে পি স্কয়ারটা, তোমায় বার করতে হবে। এইবার ব্যাপারটা হচ্ছে পি স্কয়ার বার করতে গেলে কি করতে হবে, পি স্কয়ার ইকুয়াল টু এদিকে কি হবে, এদিকে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এদিকে a স্কয়ারটা চলে আসবে মাইনাস এদিকে a স্কয়ারটা চলে আসবে, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে তো এইবার এটাকে যদি আমি এর থেকে আমি যদি এটাকে তুলে দিই, এটাকে পি স্কয়ারটাকে যদি আমি তুলে দিই তাহলে কি হবে, রুটটা উঠে যাবে, এদিক থেকে রুট ফুট সব উঠে যাবে, রুট ফুট উঠে গেলে এখানে কি থাকবে, এখানে থাকবে p সমান হচ্ছে a স্কয়ার শুধু খালি b স্কয়ার থাকে বাই b স্কয়ার মাইনাস a স্কয়ার, এখানে a হয়ে যাবে। তাহলে এই রকম একটা आंसर আসবে, একটা বিচ্ছিরি রকম आंसर আসবে। আমি মানে হ্যাপাজার্ডলি লিখে তাই এসেছে। তো বোঝা গেছে, কনসেপ্টটা বোঝা গেছে? হ্যাঁ, আমি সোজা হিসাবে ধরে নিয়েছি ওটা হচ্ছে b, ওই হিসাবে বলে দিয়েছে হচ্ছে রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার বাই এটাকে b। তুমি b না ধরে তুমি b ধরে নাও, কারণ এগুলো তো a স্কয়ার প্লাস b স্কয়ার হয়েছে, তাই এটা b হবে। এটাকে b ধরে নিলে আরো ব্যাপারটা ইজি হয়ে যাবে। এটাকে b স্কয়ার ধরে নাও, এটাকে b স্কয়ার b ধরে নিলে आंसर b আসবে, ধরে নিলাম b ওটা। ঠিক আছে, তাহলে তোমার এই কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হলো। হ্যাঁ, এবার হচ্ছে। আচ্ছা, এইবার ব্যাপারটা কি হয়েছে আমি তো বলে, এবারে আরেকটু কিছু কথা বলি। sin থিটা কি হচ্ছে, sin থিটা হচ্ছে 1 বাই sin থিটা কি হয়, sin থিটার উল্টো কি, sin এর উল্টো কি হয়, sin এর উল্টো cosec, হ্যাঁ sin এর উল্টো cos, তাহলে 1 cosec হবে 1 বাই cosec হবে, sin থিটা হচ্ছে 1 বাই cosec থিটা। তাহলে sin থিটাকে এদিকে cosecটাকে যদি এদিকে নিয়ে আসা হয় তাহলে sin থিটা ইনটু cosec থিটা ইকুয়াল টু 1। ঠিক একই ভাবে tan থিটা ইকুয়াল টু কি হয়, 1 বাই cot থিটা। হ্যাঁ, তাহলে tan থিটা ইনটু cot থিটা ইকুয়াল টু 1। আর এদিকে কি হয়েছে, sec cos sec হ্যাঁ cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা। তাহলে এইবার হচ্ছে cos থিটা ইনটু sec থিটা হলে কি হয়, 1 হয়। হ্যাঁ বোঝা গেছে? হ্যাঁ। এইবার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, বুঝতে পারছো তো? সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে না তো? হ্যাঁ, এগুলো তো সূত্র। সূত্র শুধু দেখলে হবে না, ব্যাপারটা হচ্ছে লিংক করতে হবে, শুধু মুখস্থ করলে কিন্তু মনে থাকবে না, ঠিক আছে? এটা তো ধরেন যে আমি পড়েছি তখন ক্লাস 10 তখনকার এইগুলো সূত্র তখন মুখস্থ করতে হতো, যদি সূত্র প্রমাণ করতে পারতাম যে এটা কেন হলো, 1 কেন হয়েছে, কেন 1 হবে, এগুলো প্রমাণ করতে তখন পারতাম, এখনো পারবো হয়তো। কিন্তু তখন মুখস্থ করেছিলেন তাড়াতাড়ি সুবিধার্থে দেখলেই বলা যায় এটা কোনটা। sin থিটা তারপর হচ্ছে 45, তারপর হচ্ছে 60, তারপর হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই তো? না 30 আছে মাঝখানে, সরি 30, 0 ডিগ্রি 30 ডিগ্রি। এবার sin থিটা sin 0 এর ভ্যালু কত বলো? sin 0 এর ভ্যালু সম্ভবত 1 ছিল, ওই বইটা যে কোথায় আছে মনে হয় 1 ছিল, 1 হাফ এরকম কোনো কিছু ছিল, 1 হাফ 1 থার্ড। sin 0 হচ্ছে 1, sin 30 হচ্ছে হাফ, sin 45 হচ্ছে কি 1 বাই √2 না √3 বাই 2, √2 বাই, এটা √3 বাই 2, আর হচ্ছে sin 90, আর এটা হচ্ছে 0, sin 90 হচ্ছে cos 90 0, sin 90 হচ্ছে sin 0, sin 90 1, sin 0 হচ্ছে
ও sin 90 sin 0 হচ্ছে 0, ও sin 0 হ্যাঁ হ্যাঁ sin হ্যাঁ 0 হচ্ছে 0, ঠিক আছে। এইটার উল্টে যাবে কোসেকে গিয়ে এইবার ব্যাপারটা কি হয়েছে, কোসেক আমি এবার কসে গিয়ে উল্টে যাবে গোটাটাই আমি একটু তোমাদের বলি, তোমরা যদি শুধু এইটুকু মনে রাখো তাহলে কিন্তু বাকি যেটা আছে cos থিটা, cos থিটার ক্ষেত্রে, তারপরে কি হচ্ছে কোসেক থিটা cosec থিটার tan ক্ষেত্রে, তারপরে sec থিটার ক্ষেত্রে, তারপরে tan থিটার ক্ষেত্রে, তারপরে হচ্ছে cot থিটার ক্ষেত্রে, এইগুলো কিন্তু আর মুখস্থ করতে হয় না, এখান থেকেই চলে আসে, যে কোনো একটা মুখস্থ করলেই চলে আসে। এবার দেখো cos 90 কি হবে, cos 90 0 হবে, cos 90 0 হবে, কেন 0 হবে, sin 0 এর অপোজিটে cos 90 মানে sin 0 হবে তারপরে হচ্ছে তারপরে এবার half cos 9 cos 0 কি হবে, cos 0 1 হবে, cos 0 1 হবে, cos তারপর হচ্ছে 1 বাই √3 বাই 2 হবে, জাস্ট এর 60 ও 30, আর 45 কি হবে, 45 সেম হবে, 45 সেম হবে। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজনীয়তা নেই। cos 90 0, তাহলে sin 90 1, যা হয় তার উল্টোটা হয়, cos 90 0 হলে sin 90 1 হবে, sin 0 হলে cos 1 হবে, sin 30 যদি হাফ হয় তো cos 60 হাফ হবে, cos 60 √3/2 হয় তাহলে sin 30 √3/2 হবে, তো পুরোটা চেঞ্জ হবে। আর কোসেক কি হবে, কোসেকটি উল্টে যাবে, জিরো অসঙ্গত আসবে একটাতে একটাতে অসঙ্গত আছে, আইডেন্টিফাই করা যাবে না, তাহলে কোসেক 30 কি হবে, 2 হবে, 1 এর 2 এর অপোজিটে কি 2 হবে, এটা কি √2 হবে, আর এটা কি হবে 2/√3 হবে, √3 আর এটাতে আর 1 এর 1 অপোজিটে আসবে 1ই হবে, ঠিক আছে। তাহলে তারপর হচ্ছে sec থিটাতে sec এর বদলে কি হবে, এটা 1 হবে, 1 এর উল্টা হয়ে যাবে, 1 এর উল্টা হয়ে যাবে অপোজিট তো 1ই হবে, 1 এর অপোজিট 1, তাহলে এখানে 2/√3 হবে, cos এর 2/√3 তাহলে √2 তাহলে এটা কি হবে, √2 হবে, এটা কি হবে 2 হবে, এটা কি আনআইডেন্টিফাইড হবে। তাহলে এইভাবে আমরা সবকিছু বার করে নিতে পারবো। এবার কি হয়েছে tan থিটা মানে কি, sin থিটা বাই cos থিটা। এবার হচ্ছে tan থিটা মানে কিভাবে হয়, tan থিটা হচ্ছে sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। cot থিটা মানে কি, cot থিটা মানে হচ্ছে cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা, ঠিক আছে। তার tan থিটা হচ্ছে sin থিটা বাই cos থিটা, cot থিটা হচ্ছে cos থিটা বাই sin থিটা। তাহলে sin থিটা বাই cos থিটা কি 0 বাই সামথিং 0 বাই সামথিং 0 হয়, 0 বাই সামথিং 0 হয়, 1/2/√3/2, তাহলে কি হয়েছে 1/2 ইনটু √3/2, উল্টে যাবে ওদিকে গিয়ে, তাহলে কি হচ্ছে কেটে যাবে 1/√3 হবে, তারপরে কি হবে, তারপর আবার দেখো 1/√2 1/√2 1 হবে, তাহলে হচ্ছে 1 হবে, 1 হবে, কেটে যাবে দুদিকে, তারপরে কি হবে শুধু √3 আসবে, তারপরে কি হয়েছে 1/0 মানে 1/0, তাহলে এটা কি হবে আনআইডেন্টিফাইড হয়ে যাবে, অসঙ্গত, cot থিটা ঠিক তার উল্টো হয়ে যাবে, এখান থেকে কি হবে √3 আসবে, এই সরি আনআইডেন্টিফাইড অসঙ্গত আসবে, তারপরে √3 আসবে, তারপর হচ্ছে √3, তারপর 1/√3 আসবে, তারপর 0 আসবে। তো ব্যাপারটা হচ্ছে এগুলো মুখস্থ করার কোনো ব্যাপার না, এগুলো একটু মাথায় দিয়ে মানে চিন্তা করে যদি আমরা পড়ি তাহলে আমাদের চিরকাল মনে থাকবে, কিন্তু যদি আমরা একদম সেই ইতিহাস মুখস্থ করার মতো মুখস্থ করি তাহলে কোনোদিনই মনে থাকবে না, ঠিক আছে। আচ্ছা বুঝলাম, কিন্তু ওই তো ক্লাস 10 এর পরে আর সেরকম মুখস্থ করা হয়নি বা পড়া হয়নি, এগুলো ভুলে গেছি। এবার ক্লাস 10 এর মতো হলে তো এগুলো অঙ্ক জল বাচ্ছিল তখনকার সময়, এখন পারি না, ভুলে গেছি, অঙ্ক মনে থাকে না এখন। এবার দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আমরা সবাই জানি। হ্যাঁ, এবার এখান থেকে sin স্কয়ার থিটা মানে কি হয়েছে, sin স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। এইবার দেখো 1 মাইনাস cos স্কয়ার থিটাকে আমরা কিভাবে লিখতে পারি, 1 প্লাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা লিখতে পারি কি পারি না, আর এদিকে কি আছে sin স্কয়ার থিটা, তাহলে এই sin থিটাতে এইবার দেখো এই sin স্কয়ার থিটাকে sin থিটা ইনটু sin থিটা আমি লিখলাম, দুটো স্কয়ার তো, তাহলে এখানে কি হলো 1 প্লাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা রয়েছে,
তাহলে এখান থেকে একটা ফর্মুলা আমরা ডিরাইভ করে নিলাম, sin থিটা বাই 1 প্লাস cos থিটা, দেখো 1 মাইনাস cos থিটা বাই sin থিটা। ঠিক আছে, এটা নতুন একটা ফর্মুলা আমরা ডিরাইভ করলাম। ঠিক আছে, এইদিকে আবার দেখো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এদিক থেকে cosec স্কয়ারটার দিকে রাখলাম 1 প্লাস cot স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, cosec স্কয়ার থিটা কে 1 প্লাস cot স্কয়ার থিটা। না, এরকম ভাবে আমি লিখবো না, ব্যাপারটাকে একটু অন্যরকম ভাবে লিখব। cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু cot স্কয়ার থিটা। এবার cosec স্কয়ার থিটাকে এভাবে লেখা যায় cosec থিটা প্লাস 1 cosec থিটা মাইনাস 1 ইকুয়াল টু cot স্কয়ার থিটা। এইবার ব্যাপারটা কি হয়েছে, cosec থিটা প্লাস 1 বাই cot থিটা। cot স্কয়ার মানে কি, cot দুটো cot তো, আর এদিকে কি হয়েছে cot থিটা বাই cosec থিটা মাইনাস 1। এটা আরেকটা ফর্মুলা তৈরি হলো, দেখো বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে যেটুকু করালাম সেটুকুতে কোনো সমস্যা আছে? না সমস্যা নেই। তোমার অ্যাঙ্গেল নিয়ে যেটা সমস্যা হয়েছিল, অ্যাঙ্গেল হচ্ছে আলফা, যে অ্যাঙ্গেলটা তোমায় দিয়ে দেবে, তুমি যদি আলফা কোণ নিয়ে তোমাকে যদি কাজ করতে বলে, আলফা কোণের অপোজিটে যেটা হবে, অপোজিটে যেটা থাকবে সেটাই হবে পারপেন্ডিকুলার, অপোজিটে পারপেন্ডিকুলার। 90 ডিগ্রির অপোজিটে কি হবে, 90 ডিগ্রির অপোজিটে হবে, 90 ডিগ্রির অপোজিটে হবে হাইপোটেনাস। আলফার মানে যে অ্যাঙ্গেলটা তুমি আলফা বা থিটা তার অপোজিটে যে থাকবে সেই হবে পারপেন্ডিকুলার, আর 90 ডিগ্রির অপোজিটে যে থাকবে হাইপোটেনাস। তাহলে অপোজিটগুলো বুঝতে পারলে পারপেন্ডিকুলার বেস তোমার কাছে আইডেন্টিফাই করো, কোনো অসুবিধা নয়। হ্যাঁ, ঠিক আছে, এবার ওটা চেঞ্জ করে দিতে হবে, যেটা ভূমি আছে সেটা লম্ব হবে, আর যেটা লম্ব আছে সেটা ভূমি হবে। এটাই খেলা এখানটাতে। ঠিক আছে, যেই কোণে দিক না কেন। হ্যাঁ, যদি আমাকে বলে যে আলফা নিয়ে কাজ করতে হবে, থিটা অনুসারে যেটা ভূমি আছে সেটা লম্ব হবে, আর থিটা অনুসারে যেটা লম্ব আছে সেটা ভূমি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত থাক। আবার নেক্সট দিন আবার তোমরা যদি চাও তো আমি টিগো আরো মানে ডেপথে যাব। ঠিক আছে, ঠিক আছে।